গুড আফটারনুন স্টুডেন্ট। তো গত ক্লাসে আমরা কতটা আলোচনা করেছিলাম না, গত ক্লাসে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তোমরা প্রত্যেকে নোটসটা দেখো, আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা লাস্ট আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শুরু করতে চলেছি প্রতিসরাঙ্কেরই যে বাকি অংশটা আমরা আলোচনার মধ্যে আজ নিচ্ছি। তো মাধ্যমের এই যে প্রতিসরাঙ্ক, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি ইতিমধ্যে, তো মাধ্যমের এই প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু দেখে নিই। তো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, যথা তিনটে বিষয় আছে, সেই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। প্রথম বিষয়টা কি না, প্রথম বিষয়টা হলো মাধ্যম দ্বয়ের প্রকৃতি, অর্থাৎ আলোর প্রতিসরণের জন্য যে দুটো মাধ্যম আমরা নেব সেই দুটো মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করবে, বা এখানে বলতেও পারো যে ঘনত্বের ওপরও নির্ভর করে। তো প্রথম কথা হচ্ছে কি না, শূন্য স্থানে বায়ু মাধ্যমে, অর্থাৎ শূন্য স্থান বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের আলোর বেগ যত কম হবে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু তত বৃদ্ধি হবে। অর্থাৎ কি বললাম না, শূন্য স্থান বা বায়ু মাধ্যম, অর্থাৎ শূন্য স্থান মানে যেখানে আমরা ফ্রি স্পেস বলছি, অর্থাৎ মুক্ত স্থান, যেখানে বাতাস পর্যন্ত নেই, মানে কিছুই নেই সেখানে, তো সেই মাধ্যম অথবা বায়ুর মাধ্যম। তো শূন্য স্থান ও বায়ুর মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রায় কাছাকাছি হয় এবং ঘনত্ব প্রায় কাছাকাছি হয়। তো সেই জন্য আমরা এই দুটো মাধ্যমকে প্রাথমিক অবস্থানে নিয়ে এর সাপেক্ষে আমরা আলোচনা করব। শূন্যস্থান বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের আলোর বেগ, অর্থাৎ যে আমরা ঘন মাধ্যমটা নেবো সেটা অবশ্যই বায়ু বা শূন্যস্থানের থেকে ঘন হতে হবে। সেটা আমরা জল নিতে পারি, কাঁচ নিতে পারি, যে কোনো মাধ্যম নিতে পারি। তো সেই মাধ্যমে, অর্থাৎ যে মাধ্যমটা আমরা নিচ্ছি, তাহলে সেই মাধ্যমের আলোর বেগ যত কম হবে তাহলে কি হবে, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক তত বেশি হবে। অর্থাৎ আমরা দেখেছি যে শূন্য স্থানে আলোর বেগ সব থেকে বেশি হয়, বায়ুর মাধ্যমে তার থেকে সামান্যতম কম হয়, এবং যত মাধ্যমের ঘনত্ব আমরা বাড়াবো তত কি হবে, আলোর বেগ কমতে থাকবে। তো সেক্ষেত্রে এখানে কি বলা আছে না, যদি আমাদের আলোর বেগ কমতে থাকে তাহলে প্রতিসরাঙ্ক কি হবে, কমবে। তো এখানে আমরা একটা গাণিতিক রিলেশন আমরা পেয়েছি অলরেডি, যে মিউ সমান, অর্থাৎ প্রতিসরাঙ্ক সমান হচ্ছে, অর্থাৎ এটা পরম প্রতিসরাঙ্কের কথা বলা হচ্ছে, যেটা কি এই যে শূন্য মিউ এ, অর্থাৎ শূন্য মানে কি শূন্য মাধ্যম, আর মিউ মানে এ মানে হচ্ছে এ মানে যে কোনো একটা মাধ্যম। শূন্য মিউ এ লেখা আছে মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক এখানে বলা হচ্ছে, যেটাকে পরম প্রতিসরাঙ্ক আমরা বলছি। তো সেখানে কি বলা আছে না, C0/VA, অর্থাৎ এটার পরম প্রতিসরাঙ্কের যে মানটা কি মান নির্দেশ করে, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ বাই উক্ত মাধ্যমে আলোর বেগ। তাহলে এক্ষেত্রে সি তো জানি আমরা কনস্ট্যান্ট, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ সব দিক থেকে সমান হয়। এই জন্য সি কে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি না, মিউ এ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভিএ, অর্থাৎ মিউ এ, অর্থাৎ ওই যে মাধ্যমটা আমরা নিয়েছি সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমে যে আলোর বেগ হবে তার ব্যস্ত সমানুপাতিক বা তার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তো দ্বিতীয়টা কি আছে না, মাধ্যমের উষ্ণতা। মাধ্যমের উষ্ণতা, সাধারণভাবে মাধ্যমের উষ্ণতা বৃদ্ধিতে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু কমে। তাহলে আমরা জানি যে উষ্ণতা যখনই বৃদ্ধি পায় কোনো একটা মাধ্যমে, সেই মাধ্যমের আয়তন যদি স্থির থাকে তাহলে তার ঘনত্ব কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। তো ঘনত্ব যদি কমে তাহলে তার প্রতিসরাঙ্কের মানও কমবে। অর্থাৎ এখানে কি বলা আছে, উষ্ণতা যদি বৃদ্ধি পায় কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ওই মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান কি হবে, কমবে। তবে এই কমাটা কিরকম ভাবে হয় না, গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে এই পরিবর্তন উল্লেখযোগ্য ভাবে দেখা যায়। অর্থাৎ গ্যাসীয় মাধ্যম যেগুলো হয় সেই মাধ্যমে কিন্তু এই প্রতিসরাঙ্কের যে হ্রাসটা সেটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে থাকে। কিন্তু যদি আমরা তার তুলনায় কোনো তরল মাধ্যম নিই তাহলে তার যে কমে যায়, অর্থাৎ তার যে প্রতিসরাঙ্কের হ্রাসের মান কি হয়, খুব সামান্য হয়। এবং যদি আমরা কঠিন মাধ্যম নিই তাহলে নগণ্য হয়, অর্থাৎ সেটা না হয়েছে বলে যেন মনে হয়, অর্থাৎ সেটা হয়ই না এরকম ভাবে যেন মনে হয়। তো এখানে আমরা একটা সম্পর্ক কি পেলাম না, মিউ প্রপোর্শনাল টু রো, অর্থাৎ কি না, প্রতিসরাঙ্ক ঘনত্বের সঙ্গে সরল সম্পর্ক, অর্থাৎ ঘনত্ব যদি বাড়ে প্রতিসরাঙ্ক বাড়বে কোনো মাধ্যমের ক্ষেত্রে। তো যেহেতু এখানে কি বলা আছে যে রো ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/θ, তো এখানে থিটা হচ্ছে কি না কোনো একটা মাধ্যমের উষ্ণতা, অর্থাৎ কোনো মাধ্যমে যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে কি হবে, ঘনত্ব কমবে। তো সেই জন্য এখানে কি বলা আছে, ঘনত্ব আর উষ্ণতার মধ্যে কি সম্পর্ক লেখা আছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এই দুটোকে যদি আমরা পরস্পরকে মিলিত করি তাহলে এখানে রো এর জায়গায় আমি কি বসাতে পারি, 1/θ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, মিউ সমান ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/θ, অর্থাৎ কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক তার উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে বাড়ে এবং কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক তার উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কমে। নেক্সট কি আছে না, আপতিত আলোর বর্ণ এবং তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তো আপতিত আলোর বর্ণ
আমরা জানি যে সূর্য থেকে যে যৌগিক আলো নির্গত হয়, অর্থাৎ যে মিশ্র আলো নির্গত হয়, সেটা হচ্ছে 7টা বর্ণের সমাহার। সেটা কি না, বেনি আসহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এটাকে আমরা ইংরেজিতে ভিপ জিওরও বলে থাকি। তো এই যে 7টা বর্ণ আছে, এই 7টা বর্ণের যেমন বর্ণ আলাদা, তেমন তাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আলাদা। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলতে কাকে বলে আমি একটা এখানে ছোট করে এঁকে দেখাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। তো এটা একটা মনে করো একটা তরঙ্গের বিস্তারের দিক, ঠিক আছে। তরঙ্গ মানে কি না, সমুদ্রের ঢেউ কিন্তু একটা তরঙ্গ। এছাড়াও কিন্তু এই যে যে আলো আমরা পড়ছি বা যে শব্দ আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি, সেই শব্দ কিন্তু একটা তরঙ্গ। তো এগুলো কেমন করে বিস্তার লাভ করে একটা ছবিতে আমরা দেখে নিই। তো এইরকম ভাবে যদি কোনো তরঙ্গ যায়, ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু সাধারণত আলোক তরঙ্গ বা শব্দ তরঙ্গ কিন্তু প্রবাহিত হতে থাকে। তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা ঠিক আমরা কাকে বলবো, অর্থাৎ যখন একটা স্থানে এই অংশ থেকে, অর্থাৎ দেখতে পাচ্ছ আমি পেন দিয়ে পয়েন্ট করছি এখানে, এই অংশ থেকে এই তরঙ্গ এইভাবে ঘুরে আবার যখন এই অংশে পৌঁছালো, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দেখো একটা উল্টানো এস এর মতো হয়েছে। খুব ভালো করে লক্ষ্য করো, দেখো একটা এস এর মতো হয়েছে না। তো এই যে এস, এই এস যখনই কমপ্লিট হয়ে যাবে, এটা হয়ে যাবে কি একটা পূর্ণ তরঙ্গ। অর্থাৎ এখানে কটা তরঙ্গ আছে তাহলে, এইখানে একটা, এবং এর ওপর থেকে দেখো আবার শুরু হয়েছে একটা, এইটাকে বলা হচ্ছে আবার দ্বিতীয় তরঙ্গ, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে এর এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 2 নম্বর তরঙ্গ। অর্থাৎ এখানে কটা তরঙ্গ আমি এঁকেছি, 2টো তরঙ্গ। এবার এই তরঙ্গের এই যে উপরের অংশটা, এটা কি শীর্ষ, একে বলা হচ্ছে কি তরঙ্গ শীর্ষ, একে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর নিচের অংশটা কি কি পা, নিচের আমাদের নিচে কি থাকে, পা থাকে। তাহলে এটা কিন্তু তরঙ্গের পায়েরই মতো, অর্থাৎ এটাকে কি বলা হচ্ছে তরঙ্গ পাদ, এটা কি বলা হচ্ছে তরঙ্গ পাদ। তো বোঝা গেল আশা করছি। তাহলে একটা তরঙ্গের কটা অংশ থাকে, একটা হচ্ছে তরঙ্গ শীর্ষ থাকে এবং তরঙ্গ পাদ থাকে। তো এবার তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কাকে বলে, দেখো এখানে এই যে প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গ দুজনের মধ্যে 2টো শীর্ষ আছে। তাহলে প্রথম তরঙ্গ থেকে দ্বিতীয় তরঙ্গের মধ্যে দুজনের শীর্ষের যা দূরত্ব, অর্থাৎ দুজনের শীর্ষের মধ্যে যতটা দৈর্ঘ্য সে অতিক্রম করেছে, সেটাই হচ্ছে তার কি তরঙ্গ দৈর্ঘ্য। একে ল্যামডা দিয়ে চিহ্নিত করা, এই যে অক্ষরটা বা চিহ্নটা আমি আঁকছি দেখো, এটাকে ল্যামডা বলা হয়, ল্যামডা, ঠিক আছে। তো এটাকে তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথবা আমি বলতে পারি যে দুটো তরঙ্গের যে তরঙ্গ পাদ, অর্থাৎ দেখতে পাচ্ছ প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গের যে নিচের অংশের মধ্যে যতটা দূরত্ব, তাকে কি বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যে কোনো হবে, অর্থাৎ পাশাপাশি দুটো তরঙ্গের তরঙ্গ শীর্ষের মধ্যে যা দূরত্ব সেটা তরঙ্গ দৈর্ঘ্য, অথবা পাশাপাশি দুটো পূর্ণ তরঙ্গ কিন্তু এখানে পূর্ণ তরঙ্গের তরঙ্গ পাদের মধ্যে যে দূরত্ব, তাকে আমরা কি বলছি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে আশা করছি তরঙ্গ দৈর্ঘ্য বোঝা গেল। এবার এই ডিস্টেন্সটা যত বাড়বে তত আমাদের কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, বড় হবে, এবং এই ডিস্টেন্সটা যত কমবে তত তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, ছোট হবে। তাহলে আমাদের যে 7টা বর্ণ আছে, সেই 7টা বর্ণকে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমানুসারে সাজাই, এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি ল্যামডা, নিচে লাল, তারপরে কমলা, ইত্যাদি ইত্যাদি। এখানে গ্রেটার দ্যান থেকে লেস দ্যান পর্যন্ত আছে, অর্থাৎ কি এটা মানের কি নিম্ন ক্রমে সাজানো আছে, অর্থাৎ উচ্চ মান থেকে নিম্ন মান পর্যন্ত। তো সব থেকে এখানে দেখো বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার না, লালের, তারপরে কার কমলা, তারপরে কার তার নিচে কার হলুদের, তার নিচে কার সবুজের, তার নিচে কার নীল, তার নিচে হচ্ছে আকাশি, এবং তার নিচে হচ্ছে বেগুনি। তো এই যে লাল বর্ণ তোমরা দেখে থাকবে যে কোনো সতর্ক জোন, অর্থাৎ রেড জোন হিসাবে যেখানে চিহ্নিত করা, অর্থাৎ যেখানে ডেঞ্জার জোন, বা তোমরা দেখে থাকবে যে যখন আমরা সিগন্যালে দাঁড়াই তখন দেখবে লাল সিগন্যাল দেখায়। তো লাল সিগন্যাল দেখানোর একটা তাৎপর্য কি না, লালের তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এই তরঙ্গ পাদ এবং তরঙ্গ শীর্ষের মধ্যে দুটো তরঙ্গের মধ্যে ডিস্টেন্স অন্যান্য আলোর বর্ণের তুলনায় কিন্তু অনেক বেশি হয়। তো সেই কারণে কি হয়, এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে এরা কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং স্পষ্টভাবে এই বর্ণকে চিনতে পারা যায়। তো সেই জন্য আমরা কোনো সিগন্যাল পোস্টে লাল বর্ণকে আমরা রেড সিগন্যাল হিসাবে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এটা তোমাদের একটা বেসিক কনসেপ্টের জন্য বললাম। তো এবার দেখে নি যে আলোর প্রতিসরাঙ্ক এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে। তো এখানে কি বলা আছে না, শূন্য মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ সমান হলেও কোনো জড় মাধ্যমে ভিন্ন ভিন্ন বর্ণের আলোর বেগ ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ শূন্য মাধ্যমে এই সমস্ত আলোরই বেগ কিন্তু সমান হয়, কারণ সেখানে মাধ্যম তো একদম নেই বললেই চলে, অর্থাৎ মাধ্যমের কোনো মিডিয়ামই নেই বা প্রবাহী নেই। তো সেখানে সমস্ত বর্ণ একই আচরণ করবে। কিন্তু যখনই এটা তার তুলনায় কোনো ঘন মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ কোনো জল মাধ্যম বা কোনো কাঁচ মাধ্যম,
তো সেখানে কি হবে, তাদের বেগের পার্থক্য ঘটবে। তার প্রধানই কারণ হচ্ছে কি না, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কমবে, এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে তাহলে প্রতিসরাঙ্ক কি হবে, বাড়বে। তো এখানে যদি আমি বলি যে এই যে 7টা বর্ণ আমি এখানে এঁকে রেখেছি, তো এখানে যদি আমরা প্রতিসরাঙ্কের কমে সব থেকে কম প্রতিসরাঙ্ক কার হবে বলতো, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, অর্থাৎ এখানে লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে মিউ লাল, অর্থাৎ কি না, লাল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু সব থেকে কম হবে। আর এখানে দেখো যে ল্যামডা বেগুনি লেখা আছে, এখানে কি লেখা আছে, একদম লাস্টে লেখা আছে, তো ল্যামডা বেগুনি অর্থাৎ বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কি সব থেকে কম। তো সেক্ষেত্রে কি হবে, ওই বর্ণের জন্য কোনো একটি নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু অনেক বেশি হবে, কার তুলনায়, অন্যান্য সব বর্ণের আলোর তুলনায়। তো এখানে এটাকে যাচাই করতে গেলে আমাদের একটা সমীকরণ জানতে হবে, সেটা হচ্ছে কি না ভি সমান এন ল্যামডা। ভি সমান এন ল্যামডা, এখানে ভি হচ্ছে কি কোনো তরঙ্গের বেগ, অর্থাৎ এই ছবিটাতে দেখো, যে ছবিটা আমি এঁকেছি, এখানে তরঙ্গের বেগ বলতে কি না, তরঙ্গ যেই প্রান্ত থেকে শুরু হয়ে যে প্রান্তের দিকে ধাবমান হয় সেই প্রান্তে কিন্তু তার বেগ হয়। তো অর্থাৎ এখানে তরঙ্গ যদি এইখান থেকে আরম্ভ হয়ে ওই দিকে যায় তাহলে কি হবে না, তরঙ্গের বেগ হচ্ছে এই দিকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। তো এখানে তরঙ্গ বেগের সঙ্গে তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে একটা সম্পর্কে আমরা নিতে পারি, সেটা হচ্ছে কি না ভি সমান এন ল্যামডা, অর্থাৎ এন হচ্ছে এখানে কি কোনো উৎসের কম্পাঙ্ক, অর্থাৎ এন এখানে স্থির কেন লেখা আছে না, এন কিন্তু আলোর যে তরঙ্গ বা আলোর যে বর্ণ তার সঙ্গে কিন্তু ডিপেন্ডেন্ট নয়। অর্থাৎ এন কার সঙ্গে ডিপেন্ডেন্ট না, এন হচ্ছে যে উৎস থেকে আলোটা নির্গত হচ্ছে, অর্থাৎ যদি আমরা সূর্য থেকে বলি তাহলে সূর্যের মধ্যে যে আলোর কম্পাঙ্ক থাকে, তো এন হচ্ছে কি কম্পাঙ্ক, অর্থাৎ পার সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ সে কমপ্লিট করছে, ঠিক আছে। তো তাহলে এখানে কি বলা আছে না, যদি এন আমাদের স্থির হয় তাহলে এন হচ্ছে উৎসের ওপর যেহেতু ডিপেন্ড করছে, সেহেতু এন ভি আর ল্যামডার সঙ্গে ডাইরেক্ট কি এরা স্থির থাকে। তো ওই পার্টিকুলার মিডিয়ামের জন্য তাহলে এখানে পরিবর্তনশীল কে হতে পারে, বেগ পরিবর্তন হয় কার সাপেক্ষে, তাহলে পরিবর্তন হয় না ল্যামডার সাপেক্ষে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি চেঞ্জ হয় কম্পাঙ্ক যদি স্থির থাকে তাহলে ভি এর পরিবর্তন হয় কার সাপেক্ষে, ল্যামডার সাপেক্ষে। তো এখানে কিভাবে পরিবর্তন হয় দেখো, এখানে লেখা আছে ভি প্রপোর্শনাল টু ল্যামডা, অর্থাৎ ভি ল্যামডার সঙ্গে কি সরল সম্পর্ক, অর্থাৎ ল্যামডা যদি বাড়ে বা কোনো তরঙ্গে যদি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে তাহলে তার বেগ কিন্তু বৃদ্ধি পাবে। তো এর আগে আমরা কি পেয়েছি না, রো সমান প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ হচ্ছে রো ভি এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক, এবং মিউ হচ্ছে আবার রো এর সঙ্গে কি সরল সম্পর্ক, অর্থাৎ ঘনত্ব প্রতিসরাঙ্কের সঙ্গে সরল সম্পর্ক, আর এখানে ঘনত্ব তার বেগের সঙ্গে তরঙ্গের বেগের সঙ্গে কি ব্যস্ত সম্পর্ক। তাহলে এই দুটোকে যদি আমি যুক্ত করি তাহলে আমি এই সমীকরণ থেকে আর এই সমীকরণ থেকে, অর্থাৎ এই দুটো সমীকরণকে যদি আমি যুক্ত করি তাহলে কোনটা পাবো না এটা পাবো। তাহলে কি পাচ্ছি এখানে না, মিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ কি না কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক তার বেগের সঙ্গে কি ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দেখো আবার একদম প্রথমে যে সমীকরণটা ছিল সেখানে কি লেখা ছিল না, ভি প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে এই যে সমীকরণে আমি পেলাম কি মিউ প্রপোর্শনাল টু 1/λ, এটা কোথা থেকে পেলাম, কারণ এই যে প্রথম সমীকরণে আমি যেটাতে ভি বের করেছি তাহলে ভি এর জায়গায় এখানে কি সিম্পলি ল্যামডাকে বসিয়ে দেবো, অর্থাৎ যেহেতু ভি প্রপোর্শনাল টু ল্যামডা তাহলে মিউ প্রপোর্শনাল টু যদি 1/v হয় তাহলে মিউ প্রপোর্শনাল টু 1/λ হবে। তো এটা মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না, কোনো মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তার মাধ্যমের প্রতিসরাঙ্কের কিরকম সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে মাধ্যমের প্রতিসরাঙ্ক কমবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে। তো এরপরে আমরা দেখে নিই না কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং ওই দুই মাধ্যমে, অর্থাৎ যে কোনো দুটো মাধ্যম যদি আমরা নিই তার সবাইকে আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে প্রতিসরাঙ্ক দুই প্রকারের হয়, একটা পরম একটা আপেক্ষিক। তো সেক্ষেত্রে আমরা পরম এবং আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে কি সম্পর্ক আমরা পাই সেটা একটু দেখে নিই। তাহলে কি এখানে কি বলা আছে, ধরা যাক দুটি মাধ্যম এ এবং বি যাদের পরম প্রতিসরাঙ্ক কি মিউ এ অর্থাৎ মিউ বি, মিউ এ এবং মিউ বি, অর্থাৎ এখানে যে পরম প্রতিসরাঙ্ক, তাহলে পরম প্রতিসরাঙ্ক কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আমরা নিচ্ছি তার মাধ্যমের সাপেক্ষে বায়ুর মাধ্যম বা শূন্য মাধ্যমের যে গতিবেগের অনুপাত, অর্থাৎ পরম প্রতিসরাঙ্কতে কিন্তু শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম উল্লেখিত থাকে, অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগের সঙ্গে ওই উক্ত মাধ্যমের যে আলোর বেগের যে অনুপাত সেটাকে আমরা কি বলি, পরম প্রতিসরাঙ্ক। তো এখানে মিউ এ হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং মিউ বি হচ্ছে কি বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তো দুই মাধ্যমে কোনো একটি বর্ণে, তাহলে কোনো একটি একক বর্ণে, এবার একক বর্ণ কেন নেওয়া হচ্ছে না, একক বর্ণ হলে আমাদের
নির্ণয় করতে মান সুবিধা, অর্থাৎ একক বর্ণ মানে কি যে কোনো একটা বর্ণ, অর্থাৎ লাল, নীল, সবুজ, হলুদ, যে কোনো একটা বর্ণ, মিশ্র বর্ণ নয় কিন্তু। তাহলে এখানে কি বলা আছে না একক বর্ণের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে একক বর্ণ হলেই তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তাহলে একক বর্ণের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির আপতিত হলে, অর্থাৎ আপতিত হবে কোথায় না ওই দুই মাধ্যমে মধ্যে দিয়ে যখন আপতিত হবে তখন কি হবে, তাদের বেগ আমরা ধরে নিয়েছি এখানে কি প্রথম মাধ্যমে আলোর বেগ VA এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ VB। তাহলে যদি আমরা পরম প্রতিসরণকে সংজ্ঞা থেকে দুটো মাধ্যমকে আলাদা আলাদাভাবে সিগনিফাই করি, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি μA সমান C/VA, যেখানে C হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর বেগ আর VA হচ্ছে পার্টিকুলার A মাধ্যমে আলোর বেগ। সিমিলারলি একইভাবে μB সমান কি পাচ্ছি C/VB। তো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে যদি আপেক্ষিক প্রতিসরাঙ্ক লিখতে যাই তাহলে আমাকে কি লিখতে হবে এ মিউ বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে। তাহলে প্রথম যেটা আমি লিখবো তার সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের কিন্তু আমার প্রতিসরাঙ্ক এখানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হবে। তাহলে এখানে কি বলা আছে এ মিউ বি সমান তাহলে কি হবে VA/VB, অর্থাৎ প্রথম মাধ্যমে আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। তোমরা এটা আগে পড়েছো, আগে নোটসটা একটু দেখে নেবে। তো প্রথম মাধ্যমে আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, এবং এখানে যদি এখানে এবার একটা জিনিস করতে হবে কি না এখানে দুটো মাধ্যমে সি দিয়ে ভাগ করতে হবে। তাহলে দুটো মাধ্যমের উপরের অংশকে আর নিচের অংশকে যদি সি দিয়ে ভাগ করি তাহলে এখানে দেখো এই যে ওপরে সি লিখে আর ভিবিটাকে যদি আমি উপরে তুলে দিই তাহলে ওপরে কি হচ্ছে C/VB, এটা প্রথমটার জন্য, আর দ্বিতীয়টার জন্য কি হচ্ছে C/VA। তাহলে এখানে কি করলাম বুঝতে পারলে, উপর নিচে সি দিয়ে ভাগ করলাম, তাহলে উপরেও সি দিয়ে ভাগ করলাম, নিচে সি দিয়ে ভাগ করলো, করে এটাকে ইন্টারচেঞ্জ করলে কি পাচ্ছি আমরা C/VB এবং C/VA। এখানে দেখো উপরে VA ছিল, এখানে উপরে VB হয়ে গেছে, এখানে নিচে VB ছিল, এখানে নিচে VA হয়ে গেছে। তাহলে এই যে পার্টিকুলার অংশটা দেখো আগের সমীকরণে আমরা অলরেডি করেছি নাকি C/VB সমান আমরা কি পেয়েছি μB, আর C/VA সমান এখানে কি পেয়েছি μA, অর্থাৎ উপরেরটা তাহলে কি হবে μB হবে আর নিচেরটা তাহলে কি হবে μA হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম ফাইনালি, তাহলে A μB সমান কি পাচ্ছি μB/μA, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান আমরা লিখতে পারি কি না বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এখানে লেখা আছে। নেক্সট কি আছে না বায়ুর সাপেক্ষে একটা বিশেষ কোশ্চেন, এরকম কোশ্চেন ছোট ছোট আসতে পারে পরীক্ষাতে। প্রথমে কোশ্চেনটা কি লেখা আছে না বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 বা কাঁচের প্রতিসরাঙ্ক 1.50 বোঝায় কেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি যে এখানে দেখো 1.33 যে মানটা নিয়েছি তারপরে কিন্তু কোনো একক নেই, বা এখানেও কিন্তু কোনো একক নেই, অর্থাৎ কোনো মাধ্যমের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক নিই বা কোনো পরম প্রতিসরাঙ্ক নিই, যে কোনো প্রতিসরাঙ্ক নিই সেক্ষেত্রে কিন্তু একক থাকে না, অর্থাৎ যে আমাদের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে কি একক বিহীন রাশি। তার প্রধানই কারণ হচ্ছে এর ক্ষেত্রে যখন আমরা প্রতিসরাঙ্কের মানকে নির্ণয় করতে যাব তখন আমাদের কি হবে না দুটো বেগের অনুপাতকে নির্ণয় করতে হবে, অর্থাৎ দুটো বেগে যখন আমরা অনুপাত নেবো তো দুটো বেগের ক্ষেত্রে একক তো একই হবে। যদি আমরা মিটার পার সেকেন্ড নিই তাহলে নিচেরটাও মিটার পার সেকেন্ড হবে, যদি সেন্টিমিটার পার সেকেন্ড নিই তাহলে দুটোই কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড হবে। তাহলে ওপর নিচে যদি একক এক হয় তাহলে একক কি হবে কেটে যাবে, তাহলে মান কি থাকবে শুধুমাত্র মানটা থাকবে, তার কোনো একক থাকবে না। তো সেহেতু কিন্তু এখানে প্রতিসরাঙ্ক হচ্ছে একটি একক বিহীন রাশি। তো এটা কিন্তু মনে রাখার বিষয়, এটা পরীক্ষা আসতে পারে যে কেন প্রতিসরাঙ্ক একক বিহীন রাশি। ও তখন কি বলবে না যেহেতু প্রতিসরাঙ্ক দুটি সমজাতীয় রাশি, অর্থাৎ দুটি বেগের, অর্থাৎ দুটি মাধ্যমে আলোর বেগের অনুপাত, সেহেতু কি হয় না এদের একক থাকে না, অর্থাৎ এদের একক কি হয় ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, তো এখানে যে আলোচনাটা ছিলাম, তো এখানে কি বলছে না প্রথম এখানে দুটো ক্ষেত্র অনুযায়ী আমরা আলোচনা করতে পারি, একটা হচ্ছে কি না একটা সাধারণ প্রতিসরাঙ্কের যে সংজ্ঞা থেকে আমরা আলোচনা করতে পারি, আর দ্বিতীয়টা হচ্ছে স্নেলের সূত্র থেকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমটা কি বলছে, প্রথমটা স্নেলের সূত্র আছে, দ্বিতীয়টা হচ্ছে সাধারণ সংজ্ঞা থেকে আলোচনা করা। তো প্রথমটা কি বলছে না কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে, তাহলে প্রথমে জলেরটা আলোচনা করা হয়েছে। তাহলে কি বলা আছে না কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তার আপাতন কোণ ও প্রতিসরণ কোণের সাইন, অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের যে সাইনের যে অনুপাত, তাহলে সাইনের যে অনুপাত সেটা কত হবে 1.33 হবে। তাহলে আরেকবার বলছি আমি, কোন নির্দিষ্ট বর্ণের আলো রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তার আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের যে মানের অনুপাত সেটা হচ্ছে কত 1.33, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে সূত্র অনুযায়ী, অর্থাৎ A মিউ W। তাহলে এখানে A মানে হচ্ছে কি এয়ার, অর্থাৎ বায়ুকে বুঝিয়েছে, আর W মানে হচ্ছে ওয়াটার, ওয়াটার মানে জলকে বুঝিয়েছে। তাহলে
বায়ু মাধ্যমের সাপেক্ষে জল মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি সাইন আই বাই সাইন আর, স্নেলের সূত্র অনুযায়ী। এখানে এই যে মানটা হবে সেটা কত 1.33। এরপরে কি বলা আছে, যদি কাঁচে প্রবেশ করানো হয়, তাহলে যদি ওই মাধ্যমের আলোটা বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, অর্থাৎ সাইনের মানের যে অনুপাত হবে সেটা কত হবে 1.50। তাহলে এখানে কি বলা আছে, এ মিউ জি, অর্থাৎ এ মানে হচ্ছে কি এয়ার অর্থাৎ বায়ু মাধ্যম, জি মানে হচ্ছে কি গ্লাস অর্থাৎ কাঁচের মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমের সাপেক্ষে কাঁচের মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের মানটা কত হবে সাইন আই বাই সাইন আর মানে 1.50। তো এটা গেল প্রথম ক্ষেত্রে, অর্থাৎ স্নেলের সূত্র অনুযায়ী আমরা এর বিবৃতিটা দিলাম। তো এটা আরেকটা ভাবে বিবৃতি দেয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একদম প্রতিসরাঙ্কের সংজ্ঞা থেকে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কি হবে না, কোনো নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, তো এখানে নির্দিষ্ট বর্ণের আলোটা কিন্তু মেনশন অবশ্যই করতে হবে। তাহলে কোনো নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে যখন প্রবেশ করে, তাহলে কোনো নির্দিষ্ট বর্ণের আলো বায়ু মাধ্যম থেকে যখন জল মাধ্যমে প্রবেশ করে, তো উভয় মাধ্যমে আলোর বেগের যে অনুপাত, অর্থাৎ বায়ু মাধ্যম এবং জল মাধ্যমে আলোর বেগের যে অনুপাত সেটা কত হবে 1.33। অর্থাৎ এখানে এ মিউ ডব্লিউ, তাহলে বায়ুর সাপেক্ষে জলের যে মাধ্যমের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা কি হবে ভিএ বাই ভিডব্লিউ, অর্থাৎ বায়ুতে আলোর বেগ বাই জলেতে আলোর বেগ, তাহলে 1.33, তার মান কত হবে 1.33। তো যদি এটা কাঁচ মাধ্যমে প্রবেশ করে তো সেক্ষেত্রে উভয় মাধ্যমে আলোর বেগের অনুপাত কত হবে 1.50, অর্থাৎ কি এ মিউ জি সমান কি হবে ভি এ বাই ভিজি সমান হচ্ছে 1.50, অর্থাৎ বায়ু মাধ্যমে আলোর বেগ এবং জল মাধ্যমে আলোর বেগের যে কাঁচ মাধ্যমে আলোর বেগের যে অনুপাত সেটা কত হবে 1.50। তো এখানে দেখো এই কটা লেখা আছে যে এ সমান কি বায়ু মাধ্যম, ডব্লিউ সমান জল মাধ্যম এবং জি সমান হচ্ছে কাঁচ মাধ্যম। তো এখানে কি বলা আছে না, মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কখনো এক অপেক্ষা কম হতে পারে না। তো এইটা কিন্তু একটা খুব ভাইটাল কোশ্চেন, এটাও আসতে পারে শর্ট কোশ্চেনের ট্রিকিতে, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কি এক অপেক্ষা কম হতে পারে বা একের থেকে কম হতে পারে, তো কখনোই কিন্তু একের থেকে কম হতে পারে না। তার প্রধান কারণ, আমরা যখন কোনো একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করব তো সেক্ষেত্রে আমাদের উপরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আলোর বেগ শূন্য মাধ্যমে এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আলোর বেগ ওই উক্ত মাধ্যমে। তো শূন্য মাধ্যমে আলোর বেগ কিন্তু কখনোই অন্য মাধ্যমের থেকে কম হবে না, বরঞ্চ অনেক বেশি হবে। তো যেহেতু উপরে সি মানটা ভি এর থেকে বেশি, অর্থাৎ সি যদি ভেরি ভেরি গ্রেটার দেন বেশি ভি হয়, অর্থাৎ সি এর মান কিন্তু ভি এর থেকে সবসময় বেশি হবে। তো সেক্ষেত্রে কিন্তু মিউর মান সবসময় গ্রেটার দেন 1 হবে। তো সমান কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু কম কোনো ক্ষেত্রেই হওয়ার কিন্তু কোনো চান্সই নেই। তো এখানে একটা দেখো স্তম্ভ দেয়া আছে, এই স্তম্ভটা তোমরা মনে রাখতে পারো যে কোন পদার্থের প্রতিসরাঙ্ক কিরকম হতে পারে, অর্থাৎ এখানে কিন্তু পরম প্রতিসরাঙ্ক আলোচনা করা। তো প্রথমটা কি বলা আছে, হীরকের প্রতিসরাঙ্ক 2.42, তারপরে ফিন্ড কাঁচ, অর্থাৎ দু রকমের কাঁচ এখানে আলোচনা করা আছে। প্রথমে ফিন্ড কাঁচের প্রতিসরাঙ্ক 1.53 থেকে 1.96, ক্রাউন কাঁচের 1.48 থেকে 1.60, জলের 1.33, CO2 1.0004, মোমের হচ্ছে 1.44, বায়ুর হচ্ছে 1.00029, বরফের হচ্ছে 1.31, গ্লিসারিনের 1.47 এবং শূন্য মাধ্যমের কত 1.00। অর্থাৎ শূন্য মাধ্যমেরই একমাত্র প্রতিসরাঙ্ক কিন্তু 1 হতে পারে, তাছাড়া কিন্তু আর কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোনো 1 এর থেকে সবসময় বেশি হয়। তো এখানে আমরা দেখে নিই, এরপরে আরো দুটো ট্রিকি কোশ্চেন আছে। এটা কি না, গ্লিসারিনের মাধ্যমে যদি কাঁচকে প্রবেশ করানো হয় তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু অদৃশ্য মনে হয়, অর্থাৎ গ্লিসারিনে যদি আমরা কাঁচকে ডোবাই তাহলে গ্লিসারিনে কাঁচটা কিন্তু অদৃশ্য হয়ে যাবে। তার প্রধান কারণটা কি বলা আছে এখানে না, গ্লিসারিন এবং কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে একই প্রকার নির্দিষ্ট বর্ণের আলোর জন্য প্রায় সমান হয়। তো এখানে দেখতে পাচ্ছ পাশে গ্লিসারিনের যে প্রতিসরাঙ্ক দেখো 1.47 লেখা আছে এবং কাঁচের প্রতিসরাঙ্ক 1.48 থেকে 1.60, অর্থাৎ একদম প্রায় কাছাকাছি মান। তো এরকম মান হওয়ার জন্য কি হয় না, এদের মধ্যে দিয়ে এক মাধ্যম থেকে যখন অপর মাধ্যমে আলো প্রবেশ করে তখন আলোর গতিবেগের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। তো আলোর গতিবেগের যদি উল্লেখযোগ্য পরিবর্তন না হয় তো সেক্ষেত্রে কি হবে, আলো কি হবে, প্রতিফলিত হয় না বা প্রতিসৃত হয় না, অর্থাৎ আলো প্রতিফলিত হয় না এবং প্রতিসৃত হয় না, কি হয় না সরাসরি লম্বভাবে নির্গত হয় দ্বিতীয় মাধ্যমের মধ্যে দিয়ে। তো এর ফলে কি হয় না, যে প্রতিবিম্ব, এর ফলে কিন্তু কোনো প্রতিবিম্বই সৃষ্টি হয় না। তো প্রতিবিম্ব যদি সৃষ্টি না হয় তাহলে আমরা কিন্তু দুটো মাধ্যমকে কখনোই পৃথক করতে পারবো না। তো
তো এটাই কিন্তু এর প্রধান কারণ। তাহলে আরেকবার বলছি না, গ্লিসারিন এবং কাঁচের প্রতিসরাঙ্ক খুবই কাছাকাছি মান হওয়ার জন্য কি হয় না, এদের মধ্যে দিয়ে যে আলো নির্গত হয়, অর্থাৎ দুটো মাধ্যমের মধ্যে দিয়ে যে আলো নির্গত হয় তার গতিবেগ কিন্তু প্রায় সমানই থাকে। তো সেক্ষেত্রে কি হয়, আলোর প্রতিসরণ বা প্রতিফলন কোনো ঘটনাই কিন্তু ঘটাতে পারে না। তার পরিবর্তে কি হয় না, এটা লম্বভাবে প্রবেশ করে এবং লম্বভাবে প্রবেশ করার কারণে কি হয় না, এখানে কোনো প্রতিবিম্বের সৃষ্টি হয় না। তাই দুটো মাধ্যমকে পৃথক করা কিন্তু একটু অসুবিধাজনক। তো নেক্সট পয়েন্টে কি আলোচনা করা আছে না, একটি সোজা দণ্ডকে তির্যক কোন তির্যক ভাবে, অর্থাৎ তির্যক মানে কি না, ভূমির সঙ্গে লম্বভাবে নয়, কোনো একটা নির্দিষ্ট কোণে হেলানো অবস্থায়। পাশের ছবিটা দেখতে পাচ্ছ যে এরকম একটা কোণে হেলানো আছে, তো যে কোনো কোণে হেলানো থাকলেই কিন্তু সেটা তির্যক। আর অনুভূমিক হচ্ছে যখন আমরা এইরকম ভাবে রাখবো, অর্থাৎ ভূমির সাপেক্ষে যখন সমান্তরাল রাখবো সেটা অনুভূমিক। আর লম্ব মানে তো উলম্ব মানে হচ্ছে যখন আমরা ভূমির সাপেক্ষে লম্বভাবে রাখবো। তো লম্বভাবে বা অনুভূমিক ভাবে কিন্তু নয়, এটা তির্যক ভাবে রাখা হয়েছে, তো হেলিয়ে রাখা আছে। তো এরকম যখন কোনো একটা দণ্ডকে অর্ধ তরলে নিমজ্জিত করা হবে তখন কি হবে না, দণ্ডের যে অংশটা নিমজ্জিত ছিল সেই অংশটা যেন বেঁকে ওপর দিকে উঠে এসেছে বলে মনে হবে। তো এটা তোমরা প্র্যাকটিক্যাল একটা পরীক্ষাও করতে পারো। তো এটার কারণটা কি না, দণ্ডের নিমজ্জিত অংশটা এখানে কি পি নিয়েছি, পি থেকে যখন রশ্মি আমাদের চোখে এসে পৌঁছায়, তো পি থেকে মনে করো রশ্মি আমাদের আমাদের ধরো চোখ মনে করো এটা, তো আমাদের চোখে যখন এসে পৌঁছায় তখন এখানে দেখো যেখানে একটা এই যে বিকারটা আমি নিয়েছি তার অর্ধেকটা জল পূর্ণ আছে এবং বাকিটা কি বায়ু দ্বারা পূর্ণ আছে। তো এখানেও কিন্তু দুটো মাধ্যম কাজ করছে, অর্থাৎ জল মাধ্যমটা কি ঘন মাধ্যম হিসাবে, বায়ু মাধ্যমটা কি লঘু মাধ্যম হিসাবে। তো জল মাধ্যম থেকে যখন বায়ু মাধ্যমে আমাদের চোখে যখন এসে, বায়ুর মাধ্যমের মধ্যে দিয়ে যখন আলোটা আমাদের চোখে এসে পড়ে, তো সেক্ষেত্রে কি হয় না, ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে গেলে কি হয় না, আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ আলোর বিস্তার কি হয় খুব বেড়ে যায়। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে, অর্থাৎ পি বিন্দু থেকে যখন রশ্মিটা আমাদের চোখে এসে পৌঁছায় তাহলে কি হয়, পি বিন্দু থেকে রশ্মিটা সরাসরি না গিয়ে কিছুটা যখনই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ যখন বায়ু মাধ্যমে প্রবেশ করে তখন কিছুটা কি হয়, সে অবিলম্ব থেকে দূরে সরে যায়, তার ফলে কি হয় তার গতিপথটা বেঁকে যায়। কিন্তু আবার কি বলছে, তখন তার গতিপথ ঘন থেকে লঘুতর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার ফলে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ কি হয় রশ্মিটার বিস্তার, অর্থাৎ ঘন থেকে লঘু মাধ্যমে গেলেই কিন্তু আমাদের যে প্রতিষ্ঠিত রশ্মি তার বিস্তার কিন্তু অনেক বেড়ে যাবে। কিন্তু আমাদের চোখ হচ্ছে ওই বাঁকা পথকে অনুসরণ করতে পারে না, যেহেতু আলো আমরা কি সবসময় সরল রেখা বরাবর ধর্মকেই অনুসরণ করে চলি, তো সেহেতু কি হয় না, এই যে অংশটা বেঁকে গেল, তো এই বাঁকা পথকে কিন্তু আমাদের চোখ অনুসরণ করতে পারে না। তাহলে আমাদের চোখ কোন পথটা অনুসরণ করে, অর্থাৎ আমাদের চোখের কাছাকাছি যে মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যম, সেই বায়ু মাধ্যমে যে রশ্মিগুলো যেইভাবে গেছে সেই পথ বরাবর সোজাসুজি একটা পথকে সে কল্পনা করে নেয়। তার ফলে কি হয় না, যখন জল থেকে বায়ুতে ঢুকলো জাস্ট এইটুকু অংশতে যে বাঁকা পথটা ছিল সেটা কি হয় উপর দিকে উঠে আসে, অর্থাৎ আমাদের চোখ কি করে না ওই সরল পথ অনুযায়ী ওই দণ্ডের নিচের অংশের একটা অসৎ বিম্ব কল্পনা করে নেয়। তাহলে সেই অসৎ বিম্বটাই কিন্তু আমরা দেখতে পাই, এবং এই অসৎ বিম্ব দেখার ফলে কি হয় যেন মনে হয় যে আমাদের যে দণ্ডটা আমরা নিমজ্জিত করেছিলাম সেই নিমজ্জিত অংশের দণ্ডটা কিন্তু বেঁকে গেছে। তাহলে এখানে কিন্তু ওই দণ্ডটা কোনো সৎ প্রতিবিম্ব নয়, তার পরিবর্তে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু মনে হয় যে আমাদের দণ্ডটা যেন বেঁকে গেছে। তো এটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমের ক্ষেত্রে হয়, কেবলমাত্র ঘন থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকের আলোচনা এই পর্যন্তই থাক, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আর যে বিশেষ কয়টা কোশ্চেন আলোচনা করলাম এবং যে প্রতিসরাঙ্কগুলো আলোচনা করলাম তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।